মেয়ে আমার সাড়া দেয় না। জল দেখে মনে পড়ে, মেঘ দেখে মনে পড়ে যায়, আধারে হারালো যারা, সেই সব হারানো মানুষ। কোথাও পাবো না তারে, বৈশাখে কি ব্যথিত শ্রাবণে। মানুষ সহজে ভোলে, আমি কেন ভুলতে পারি না? বিনি, এই বিনি, এদিক পানে আয়। তুই আবার এসিস? মা তোর সঙ্গে কথা কইতে মানা করেছে। মা তোরে কি কয়েছে? মা কয়েছে তোর দিদি একখান নষ্ট মেয়ে। মা আমারে নষ্ট কয়? বিনির দিদি হাসে, দমকে দমকে ফুলে ওঠে পিঠ। দিদির হাসি দেখে অবাক হয় বিনি, প্রশ্ন করে, হাসিস কেন? তোর লজ্জা নাই? বিনির দিদি হাসতে হাসতে চোখ মোছে। এই হাসির মানে যদি তুই বুঝতিস তাহলে জিগাতি না কিছু। স্যার, 13 বছরের বিনি দিদির কথার মার প্যাঁচ বোঝে না, মুখ ঘুরিয়ে বলে, তুই চলি যা দিদি, আমি তোর সঙ্গে কোথাও যাবনি। হ্যাঁ বেশ, তবে যাই। ওদিকে আবার সব খাবার পড়ে আছে, পাকা বোয়ালের বেগুন দিয়া রসা, কাঁকড়া জাল। ভাত নাই? বলেই জিভ কাটে বিনি। মুচকি হাসে বিনির দিদি। আছে, ঢের আছে। খুদ না একেবারে দুধ সাদা সরু চালের ভাত, সঙ্গে ঘি। যাবি বিনি? আয় না। নাড়ি পাকিয়ে খিদেটা ঘাই মারে বিনির পেটে। শুকিয়ে আসা জিভে জল জমে। ওর দোষ কি? আজ প্রায় 2 দিন হলো মুড়ি ছাড়া কিছুই জোটেনি। বাপ ফেরেনি গত হাটবার থেকে। মায়ের কথা মনে পড়তেই আবার মাথা নাড়ায় বিনি। না না, যাবনি। এবার তোর সঙ্গে গেলি মা আমারে মেরেই ফেলবে। সেই যে সেরি সাজের বেলায় তুই কয়ে গেলি নাম গান শুনতে যাচ্ছিস, আমিও গেলাম তোর সঙ্গী। তারপর কোথায় হারিয়ে গেলি রে? জানিস দিদি, সেদিন মা যখন তোরে খুঁজে খুঁজে পেলনি, খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে একখান মস্ত সেলাকাট ভাঙলো আমার পিঠে। বিনির হাত চলে যায় পিঠের ওপর ডবগা হয়ে ফুলে থাকা জায়গাটায়। বিনির দিদির চোখ দিয়ে নিঃশব্দে জল ঝরে। ভারী গলায় বলে, তোর আর গিয়া কাজ নাই তবে। এই দিদি, এবেলা খেলে ওবেলা আর খিদা লাগবে না গো। বিনির দিদি চলতে চলতে ঘুরে তাকায়, দেখে বোনটা পিছু নিয়েছে ওর। দূর থেকে আবছা ভেসে আসে ডাক। চলতে চলতে থমকায় বিনি, ভয় ভয় বলে, এদি, মা ডাকতেছে তো। অনেকেই ডাকবে, ওদিকে কান্দিস না। হায় হায়, আমার সঙ্গে আয়। আজকাল আর আষাঢ় ভেয়ে যায় না। কলকাতায় থাকতে থাকতে শাগনিকের মনে এই ধারণা গেঁথে বসেছিল, কিন্তু হিজুলগঞ্জের এই অজ গাঁয়ে এসে ওর সব ধারণা বদলে যেতে বসেছে। এই হিজুলগঞ্জ হাসপাতালে পোস্টিং হওয়ার খবরটা যেদিন শুনেছিল, কান্না পেয়ে গিয়েছিল। গ্রামগঞ্জের চিকিৎসার পরিকাঠামোর সঙ্গে সঙ্গে চিকিৎসকদের যে ভয়ানক করুণ অবস্থার সম্মুখীন হতে হয় তাও ভালো করেই জানত। একবার সেখানে পা রাখলে আর কোনো কালে যে আদৌ কলকাতামুখ হতে পারবে না সে শঙ্কা বুকে নিয়েই শাগনিক পা রেখেছিল হিজুলগঞ্জের পথে। ভেবেছিল কপালে যা আছে তাই সই। যখন রোগী সেবাই ধর্ম, তখন স্থান কাল পাত্র ভেদাভেদ করলে চলবে না। কিন্তু হিজুলগঞ্জ হাসপাতালের অবস্থা দেখে সত্যি সত্যিই চোখ ফেটে জল এসেছিল। ভাঙাচোরা এই হাসপাতালে রোগী কম, গবাদি পশুর আনাগোনা বেশি, ওষুধের বাক্স ফাঁকা, অপারেশন থিয়েটার বলে আলাদা কিছুই নেই।
একটা ঘরে কোনো মতে কিছু প্রাথমিক এমার্জেন্সির ব্যবস্থা করা আছে মাত্র। যন্ত্রপাতিগুলোতে সেই কবেই মরচে পড়েছে। তাও যা কিছু আছে তাই সাজিয়ে নিয়ে ডাক্তারি সংসার সাজিয়ে বসেছিল শাগনিক। লোকজনেরও অভাব ছিল না। শাগনিকের চেম্বারে গাঁয়ের বুড়ো মুরব্বীদের ভিড় লেগেই থাকে দুবেলা, সঙ্গে গ্রামের মোড়ল। চেম্বারে যুক্তিতর্কের আসর বসে রোজ। কলকাতার লোক বেশি দূরদর্শী বলে শাগনিকের কাছ থেকে নানা বিষয়ে পরামর্শও নেওয়া হয়। বাগানের সবজি, পুকুরের মাছ, গাছের ফল, শাগনিকের ভাঁড়ার ভর্তি থাকে গাঁয়ের লোকের ভালোবাসায়। কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু রোগীর। এখানে মানুষ অসুস্থ হলে মন্দিরে গিয়ে হত্যা দেয়, গাছে ঢিল বাঁধে, পীর বাবার স্থানে সিন্নি মানত করে, দূর দূরান্তের ওঝার কাছে গিয়েও মাথা খোঁটে। কিন্তু এই হাসপাতাল মুখো হয় না। শাগনিক মাঝে মাঝে ভাবে ছেড়ে পালাবে সবকিছু, কিন্তু আজ অবধি পারেনি। কারণটা হয়তো ও নিজেও জানে না। এই মুহূর্তে শাগনিক বিভোর চোখে জানলার বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টি ভেজা সোঁদা বর্ষার গন্ধ, বুনো ঝোপের মধ্যে ঝিঁঝির টান, সবজি পাতায় জল পড়ে ছপ ছপ শব্দ। শাগনিক চোখ বুজে সেই শব্দ শুনতে শুনতে ভাবে, কলকাতাতেও তো বৃষ্টি নামে, কিন্তু সে বৃষ্টিতে এমন মুগ্ধতা কই? আছে আছে, প্রকৃতি মুগ্ধতার পসার সাজিয়ে চলে অবিরাম। ব্যস্ত কেজো মানুষের চোখে ধরা পড়ে না। এই যেমন কলকাতায় থাকলে এই অলস সায়াহ্ন কি আর শাগনিকের অদৃষ্টে লেখা থাকতো। আজ সারাদিন বৃষ্টি, আকাশের রং জটিল ধূসর। এই বৃষ্টিতে পাড়া গাঁয়ের লোক বাড়ি থেকে তেমন বের হয় না। এতক্ষণে হাসপাতালে যাওয়ার কাঁচা রাস্তায় এক হাঁটু কাদা জমেছে। ওদিকের পুকুর দুটো ছাপিয়ে জল উঠেছে হবে। ছোট ছেলেপিলের দল হৈ হৈ করে বেরিয়ে পড়েছে এতক্ষণে, গামছা আঁচলা করে মাছ ধরবে জমা জলে। এরপরেই ঘরে ঘরে জ্বর, পেটের অসুখ বাড়বে। তবু লোকজন তার কাছে আসবে না। দীর্ঘশ্বাস ফেলে শাগনিক। খোলা জানলাটা বন্ধ করতে যায়, ঠিক তখনই দেখে কার্তিক খুড়ো ছুটতে ছুটতে কোথায় যেন চলেছে। সঙ্গে গাঁয়ের আরও 2-3 জন আছে। অন্ধকার হয়ে এসেছে বলে আর কারো মুখ বোঝা যায় না। কার্তিক খুড়োর পরনের ফতুয়া ভিজে সপ করছে। পরনের লুঙ্গি ভাঁজ করে হাঁটু অবধি গোটানো। হাত নাড়িয়ে সঙ্গীদের কিছু বোঝাতে বোঝাতে দ্রুত পথ চলছে। ওদের ব্যস্ত ভঙ্গি দেখেই শাগনিক আন্দাজ করে গায়ে কিছু বিপদ ঘটেছে, নইলে এমন ঝড় বাদল মাথায় নিয়ে কে বেরোয়। শাগনিক গলা তুলে ডাকে, ও কার্তিক খুড়ো, কোথায় চললেন? কার্তিক খুড়ো চলতে চলতে ঘুরে তাকায় শাগনিকের দিকে। সঙ্গীদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে এগিয়ে আসে শাগনিকের জানলার কাছে। এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় বলে, খবর শুনছ? শাগনিক ভ্রু কুঁচকে মাথা নাড়ায়। না তো, কোন খবর? কার্তিক খুড়ো ত্রস্ত চোখে বার কয়েক এদিক ওদিক তাকিয়ে তারপর জানলার দিকে আরো খানিক ঘন হয়ে এসে ফিসফিসিয়ে বলে, রে হরের ছোট মাইয়াটা আজ ফিরে আইছে। শাগনিকের তখনই মনে পড়ে, তাই তো কাল সারা গাঁয়ে হইচই পড়ে গিয়েছিল। গাঁয়ের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি কাল সন্ধ্যের দিকে কোনো কাজে বাইরে গিয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। মেয়েটিকে পাওয়া গেছে শুনে খানিক স্বস্তি পেল শাগনিক। ও, তা বেশ তো। কিন্তু এই বৃষ্টির মধ্যে ছোটাছুটি করে এখন যাচ্ছেন কোথায়? হরের ঘরের দিকেই যাইতেছিলাম। শুনছি মাইয়াটার গতি প্রকৃতি সুবিধে ঠেকছে না, মনে হয় ওরে ভূতে ধরছে। কার্তিক খুড়োর উত্তেজিত বিস্ফারিত 2 চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় শাগনিক। এরা আজও এসবে বিশ্বাস করে। নিজের মনের অবিশ্বাস ভাব প্রকাশ হতে দেয় না।
যুক্তিতর্ক দিয়ে এদের ধ্যান ধারণা টলানো সম্ভব নয়। তাই গলার স্বরে ছদ্ম উৎকণ্ঠার রেশ লাগিয়ে বলে, সে কি সাংঘাতিক ব্যাপার। সে কি আর বলতে ডাক্তারবাবু, যাই গিয়ে দেখি আসি কি হালত। আর শুনুন, এই ব্যাপারটা এখন পাস কান করবেন না জানি, ঠিক আছে? সমর্থ মাইয়া তো, বিয়ে থা হয়নি আবার। কথা শেষ করে কার্তিক খুড়ো হন্ততন্ত হয়ে এগিয়ে যান। শাগনিক ডান হাত তুলে ডাকে, দাঁড়ান দাঁড়ান, আমিও যাব আপনার সঙ্গে। শাগনিক দ্রুত হাতে তার ডাক্তারি ব্যাগটায় প্রয়োজনীয় ওষুধপত্র ভরে নিতে থাকে। খুড়ো আবার এগিয়ে আসে শাগনিকের দরজার কাছে। শোনেন, আপনি ডাক্তার মানুষ, এখন ওখানে গিয়া আপনার তো কোনো কাম নাই। এই ঝড় বাদলের রাতে বরং ঘরেই থাকেন, প্রয়োজন পড়লি নগেনকে দিয়া ডাক পাঠাম, ঠিক আছে? কার্তিক খুড়োর কথাগুলো যেন নির্দেশের মতোই কানে বাজে। এক সময়কার খুনের দাগি আসামি এখন গ্রামের মোড়লের ডান হাত। তার কথার উপেক্ষা করার সাধ্যই শাগনিকের নেই, তাই আর কথা বাড়ায় না। কিন্তু কেমন যেন একটা বিপদের আঁচ পায়। আর কত দূর চলতে হবে রে দিদি, আর তো পারি না। বিনি চলতে চলতে কোমর ধরে ঝুঁকে পড়ে হাঁপাতে থাকে। বিনির দিদি বোনের হাঁপিয়ে পড়া দেখে মুখে কাপড় চাপা দিয়ে হাসে। এতেই এই নাকি তুই নাকাপুরের মেলা দেখতে যেতিস? বিনি মুখ ফুলিয়ে বলে, আমি ঠিক পারবো, তুই তো চলতে পারিস না, খালি রূপ। বিনির দিদি মুখ চেপে ধরে বিনির, চোখ পাকিয়ে বলে, সু, এখন আমারে ধর দেখিনি, ধর ধর। বিনির দিদি ছুটতে শুরু করে। বিনি হাসি মুখে দিদির ছুটে যাওয়া দেখে। ধর 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 আমাকে। গাছ কোমর করে জড়ানো দিদির সাদা থানের আঁচল উঠছে হাওয়ায়। হাত খোঁপা ভেঙে লম্বা দিঘি কালো চুল পিঠময় লুটোচ্ছে। বিনির দিদি ছুটছে, ছুটতে ছুটতে পিছনে তাকাচ্ছে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। বিনির ভারী ভালো লাগে, কতকাল দিদির সাথে এমন করে ছোটেনি। আগে, অনেক আগে, যখন স্কুল বাড়ির পাকা দেওয়াল ওঠেনি, মাঝিদের জোড়া আম গাছটা বাজ পড়ে পুড়ে যায়নি, তখন ওরা দুজনে এভাবেই ছুটোছুটি খেলতো। বিনির দিদি যখন ওই জোড়া আম গাছখানায় তরতর করে উঠে যেত, বিনি তখন গাছের নিচে হাত পেতে দাঁড়াতো। ওপর থেকে কাঁচা আম টুপটাপ ঝরে পড়তো। মাঝিদের আব্বু লাঠি হাতে তাড়া করতেই ছুট লাগাতো ওরা। তখন দিদির মস্ত হাত খোঁপা এভাবেই পিঠময় ছড়িয়ে পড়তো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। ভালোই তো ছিল দিনগুলো। গ্রীষ্মের একদিনে বিনি শুনল দিদির আজ বিয়ে। বিনির বিশ্বাস হয়নি সে কথা। দিদিকে খুঁজতে গিয়ে দেখে ঘরের কোণে মুখ লুকিয়ে কাঁদছে। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। বিনি জানে বিয়ে মানে মজা, ভালো মন্দ খাওয়া আর লাল শাড়িতে রানী সাজা। তাই তার কাছে দিদির এই কান্না অর্থহীন লাগে। কিন্তু সন্ধেবেলায় সাজ সরঞ্জামহীন বিবাহ বাসরে
সুদখোর হারু দত্তকে দেখে সব জলের মতো পরিষ্কার হয়ে যায় তার। কদিন ধরে বাবার কাছে কি সব পাওনা আদায়ের জন্য রাত দিন হুজ্জুতি করত হারু দত্ত। সেই হুজ্জুতি থামতেই তার নেশাখোর ভাব তার চাইতেও বয়সে বড় মানুষটির সঙ্গে নিজের মেয়ের সওদা করে বসে। এরপর বছর না ফিরতেই সাদা থানে মেয়ে ফেরে বাপের ঘরে। তারপর থেকে দিদির মুখে আর হাসি দেখেনি বিনি। হাসি ফুটেছিল অনেক পরে। আইরে তুই আমারে কোথায় নিয়ে যাচ্ছিস কত? ওই বিলের ধারে? দিদির সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে প্রশ্ন করে বিনি। দিদি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এই সময় ওদিক পানে কেউ আসে না। চলতে চলতে বিনি খেয়াল করে চারদিকটা কেমন যেন ঝাপসা। আকাশের রং ঘোলাটে, আখ ক্ষেত, মেঠো পথ, আলের ধারে বাঁধা ঘোষেদের গাই, কাঁঠাল গাছে বসা টিয়া, সবকিছুই কেমন যেন জল ছবির মতো লাগে ওর। হঠাৎ বুকের ভেতর কি একটা মোচড় দিয়ে ওঠে বিনির। ভেজা গলায় দিদিকে বলে, তুই মায়েরে সবকিছু খুলে কো না দি, দেখবি মা তোরে আর কিছু বলবে নি। তুই চল আমার সঙ্গে, আমি মায়েরে বুঝিয়ে কব। তুই চল। বাপ তো এমনিতেই পেটায়, আর কয়েক ঘা না হয় বেশি খাবি। বিনির দিদি অবাক চোখে তাকায় বিনির দিকে। তুই কদিনে মস্ত বড় হয়ে গেছিস বিনি, কেমন বড় মানুষের মতো পাকা পাকা কথা কইছিস। বিনি লজ্জা পায়, মাথা নামিয়ে চোখের জল আড়াল করে। বিনির দিদি ওর মাথায় আলতো হাত রাখে। খিদা লাগছে, দাঁড়া। এখনই তো এখানেই ছিল, কই গেল? বিনির দিদি হাতের ইশারায় যেন কাকে ডাকে। পাকুড় গাছের পিছন থেকে এদিক ওদিক তাকাতে তাকাতে বেরিয়ে আসে বছর 27-28-এর এলোমেলো চুলের এক ছেলে। বিনি হাসতে হাসতে ছুটে গিয়ে জড়িয়ে ধরে ওকে। রূপাইদা, রূপাইদা, রূপাইদা। গাঢ় অন্ধকারে মিশে দাঁড়ায় শাগনিক। এখান থেকে হরের বাড়ির অনেকটাই দেখা যাচ্ছে। বাড়ির সামনে কিছু লোকের জটলা। লোকগুলোর এক হাতে ছাতা, অন্য হাতে হ্যারিকেন। হরের বারান্দার চালা থেকেও হ্যারিকেন ঝুলছে। দুর্যোগে কাল সকাল থেকেই আলো নেই এদিকে। মাঝে মাঝে মেয়েলি স্বরের বিলাপ করে উঠছে কেউ। মেয়েটির মাই হবে। হরেন তো দাওয়ার একধারে শুয়ে, বুকের কাছে মদের বোতল। বাড়ির সামনের জটলার গুঞ্জন এখান থেকেও শোনা যাচ্ছে বেশ, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। শাগনিক এদিকে ওদিকে খানিক উঁকি ঝুঁকি দিয়ে শেষ অবধি পায়ে পায়ে এগিয়েই যায় উঠোনের ধারে চালতা গাছটার কাছে। এখান থেকে সবার গলার স্বর আরো স্পষ্ট। কার্তিক খুড়ো আর তার চামচা করিমের গলার স্বর শোনা যাচ্ছে। এই সনাতন স্যারে খবর দিছিস? সে তো গায়ে নাই গো খুড়ো, ছেলেরা তো ফিরে এসে। তাহলে সোনাই মুড়ির বিশ্বম্বর যা। এই বাদলা রাইতে কেউ যে যেতে চাইছে না খুড়ো। বৃষ্টিটা একটু ধরলে কালকে সকালের দিকে না হয়। কাল সকাল অব্দি মাইয়াটারে এইভাবে ফেলে রাখবি নাকি? হ্যাঁ, তোর হেথায় কি কাম আছে? তুই গিয়ে খবর দে না, যা। শাগনিক দেখে করিম ঘর থেকে ঘাড় চুলকোতে চুলকোতে বের হয়ে এলো। তার সঙ্গে আরো দুজন। হরের বাড়ির ভেতর খানিক ফাঁকা হয়ে এসেছে ততক্ষণে। সেই সুযোগে শাগনিক উঁকি মারে ঘরের ভিতর। আর তখনই ওর শরীরের সমস্ত রক্ত গলার কাছে এসে জমাট বাঁধে। হরের আধা অন্ধকার ঘরের ভিতরে উবু হয়ে ঘাড় নিচু করে বসে আছে বছর 12-13 এক মেয়ে। তার মুখ দেখা যায় না, এলোমেলো ভেজা চুলে মুখ ঢাকা। মেয়েটির পায়ের কাছে তাজা চাপ চাপ রক্ত পড়ে।
দু হাতে মুখের কাছে ধরে আছে কিছু। শাগনিক ভালো করে দেখে, মেয়েটা দু হাতে ধরে আছে একটা কাঁচা মাছ। নৃশংসভাবে ধারালো দাঁতের টানে মাছটার মাথাটা ধর থেকে আলাদা করে ছিঁড়ে তারপর থু করে ফেলে দাওয়ার উপর। ধড়বিহীন মাছটাকে মুখের কাছে উপুড় করে ধরে। মাছের নাড়ি ভুঁড়ি সমেত খানিকটা রক্ত থপ করে পড়ে মেয়েটার মুখের ভিতর। কচকচ শব্দে এসে চিবিয়ে চিবিয়ে খায়। ঠোঁটের কষ পেয়ে নালা মাখানো মাছের রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটি চিবোতে চিবোতে ভীষণ পরিতৃপ্তিতে মাথা তোলায়। পাড়ার বৌমেয়ের চোখে প্রবল ভয় আর বিস্ময়। কিছুটা দূরে মুখে আঁচল চাপা দিয়ে মেয়েটির সব কাজকর্ম লক্ষ্য করছিলেন মাঝবয়সী দিশাহীন এক মহিলা। তিনি ধপ করে বসে পড়লেন মাটিতে, টুকরে উঠলেন। তুলসী তলায় প্রদীপ দিয়া ঘরে ফিরে দেখি নাই, আশ কাপড়ে কোথায় জানি চলে গেছে। সারা রাত মেয়ে আমার ঘরে ফিরল নি। আমি ওরে বাপরে কইলাম, মেয়ে তো ঘরে ফিরল নি। আমি এর ধরে তার ধরে ঘুরি, মেয়ের কোনো খবর নাই। তারপর যখন ফিরলে জ্বরের তরে গায়ে হাত দেওয়ার জোনাই, মাথা খান একেবারে পুড়ে যায় জানি। বালতি বালতি জল ঢালি মাথায়, মেয়ে আমার সাড়া দেয় না। মেয়ে আমার সাড়া দেয় না। যে গেছে সে গেছে, কিন্তু এরে নিয়ে আমি এখন কি করি কও, কি করি? মারে মা, কি হলো মারে আমার? মেয়েটির মা বুক চাপড়ে কাঁদে। শাকনিক বোঝে মেয়েটির এখনই অন্তত একটা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে সামনে গিয়ে কিছু করতে গেলেই কার্তিক খুড়োর লোক আর গায়ের লোক মেয়েটির ধারে কাছে ঘেঁষতে দেবে না। ওদের ওপরে কথা বলার সাহস শাগনিকের নেই। তাই দাঁতে দাঁত চিপে ভিড় কমার অপেক্ষা করে। ওদিকে মেয়েটি মাছ রেখে এতক্ষণে দুটো পা সামনে ছড়িয়ে বসেছে, ঘাড়টা নিচু, সামনে পিছনে দুলে দুলে এক নাগাড়ে কিছু একটা বিড়বিড় করছে। দু হাতের নখ দিয়ে আঁচড় কাটছে মেঝেতে। ভিড়ের মাঝে গুঞ্জন ওঠে, নিশ্চয়ই দুলে বাগদির প্রেত। আমি কইছিলাম না, ওই পুকুর ধারে গেলে গা খান কেমন ভার ভার লাগে, লোকে তড়াস লাগে। জলে ডুবেই তো মরেছিল ওই 7 মাসের পোয়াতি। এত কাল ধরে শুনেছি যে ভূতে ধরে, এই প্রথমবার নিজের চোখে দেখছি। শুধু দেখলি হবে নাই, ওজা না আসা অব্দি কিছু করে তো ঠেকনা দিলি হবে। নাকের কাছে হলুদ করে ধরলি হয় না? আমি কইছি শোন, এক্ষুনি এই মাইয়ার হাত পাখানা বেঁধে রাখতে হবে। বাড়াবাড়ি শুরু করলি। কার্তিক খুড়ো হাত তুলে থামান ওদের। তোরা চুপ যা না, এত কথার কি আছে? আরে এত হল্লা করলি গায়ে সব জানাজানি হয়ে যাবে তো, তখন আর এক বিপত্তি হইব। হরে এখন বেহুশ, কেউ ওর বউরে তুলে মুখে চোখে জল দে, আর ওই মাইয়াটারে ঘরের ভিতর ঢুকায় আগল তুলে দে। বিশ্বম্বরও যায়, সে সব বুঝে নেবে খন। যা। সবাই ভয় ভয়ে ওর মুখের দিকে চায়। দরজার আগল টানার কারোর সাহস হয় না। ভিড়ের মধ্যে থেকে মাঝবয়সী এক গলায় কেউ কোনো ক্রমে জোর এনে বলে, খুড়ো ও কাজ আপনিই করেন, গায়ে পইতে থাকলে ওরা কিছু করে না। ওরা আপনি যান, আমরা আপনার পিছুই আসতেছি, আপনি আগান। এই প্রস্তাবে খুনে খুড়োরও বুকের জল শুকিয়ে যায়। ঢোক গিলে বলে, ঠিক আছে, আমি আগল তুলবো খন, তোরা পিছন থেকে আগুন দেখাবি। চল। কার্তিক খুড়ো পায়ে পায়ে দরজার দিকে এগোয়, পিছে হ্যারিকেন হাতে কজন। শাগনিক অপেক্ষা করে আর কয়েক মুহূর্তে। দরজা বন্ধ করলেই ঘরের পিছনের দিকে কোনোভাবে গিয়ে একা ঘরে মেয়েটার চিকিৎসা শুরু করে দিতে হবে। যেভাবেই হোক ঘরের ভেতরে ঢুকতে হবে, দরকার হলে শীত কেটে।
ঠিক এই সময় এক তীব্র চিৎকার ছিন্ন ভিন্ন করে দেয় রাতের নীরবতা। কেঁপে ওঠে শাগনিক, কাঁধ থেকে খসে পড়ে ব্যাগটা। শব্দের উৎস সন্ধানে ঝোপের আড়াল দিয়ে ঘরের দিকে তাকায়। দেখে মেয়েটা দুই পা আর হাতের উপর ভর দিয়ে চতুষ্পদী প্রাণীর মতো তুলে ধরেছে শরীরটা। মানুষগুলো কাছে এগোতে গেলেই পরিত্রাহী চিৎকার করে অশ্রাব্য ভাষায় খিস্তি খেউর করতে করতে থুতু ছেটাচ্ছে ওদের দিকে। এক এক সময় আবার নিজের মনেই খিলখিল করে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে মাটিতে। মেয়েটির বীভৎস এই আচরণ দেখে নিঃশব্দে অনেকেই পিছন থেকে সরে পড়ছে। এখন আবার মেয়েটি উবু হয়ে বসে হাঁটুর মধ্যে মুখ গুঁজেছে। কার্তিক খুড়োর হাত পা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। চোখের ইশারায় পাশে দাঁড়ানো খয়াটে চেহারার একটা লোককে ডেকে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, মোরল রে খবর দেখে যা, কইবি কেস খান হাতের বাইরে বেড়ায় গেছে, শিগগিরি যেন এখানে চলি আছে, যা জলদি যা। খয়াটে চেহারার লোকটি হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে স্বস্তির শ্বাস ফেলে। খুড়ো এবার পিছনে থাকা লোকেদের হাতের ইশারায় আলো তুলে ধরতে বলে, নিজেই খানিক পা এগোয় দূরের দিকে। নিশাচর ডেকে উঠে সাবধান করে। ঝিঁঝির দল কলরব তোলে। মেয়েটি এবার মুখ তুলে তাকায় খুড়োর দিকে। বীভৎস সে দৃষ্টি। সে মেয়ের দু চোখে যেন অগ্নুৎপাত হচ্ছে তখন। ঘাড় বেঁকিয়ে হাসতে হাসতে উঠে দাঁড়ায় মেয়েটা। কয়েক পা এগিয়ে আসে ঘরের বাইরে। দমকে দমকে হাসে মেয়ে। শাগনিক দেখে তার দাঁতের ফাঁকে টাটকা রক্ত আর মাছের পিত্তি লেগে ধূসর হয়ে আছে। একটি কিশোরী মেয়ের গলার স্বর এত বীভৎস, এত কর্কশ, না কিচ্ছু ভাবতে পারছে না সে। এখনই সবটা জানানোর প্রয়োজন। এ ওর একা সামলানোর কাজ নয়। পকেট থেকে ফোন খুঁজে বের করে ডায়াল করে একটা নাম্বার। কার্তিক খুড়ো বইতে খানা মুঠোয় ধরে গলায় জোর টেনে জিজ্ঞেস করে, কে কে তুই? হ্যাঁ, কি সাইজ, কি সাইজ তুই? ঠোঁট মেঘে এসে আবার তাকায় খুড়োর দিকে। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। কি? ভয় ভয় পিছিয়ে আসতে আসতে লুঙ্গিতে পা বেঁধে ভেজা মাটিতে মুখ থুবড়ে পড়ে কার্তিক খুড়ো। ওই মেয়ের রক্তাভ দুই চোখে তখন দেখি দেখি আগুন জ্বলছে। সাদা শোলার প্লেটের উপরে লালচে সোনালি রঙের ঝোলের মধ্যে শেষ পাতের ভাতগুলো যত্ন করে মেখে সপসপিয়ে খায় বিনি। খেতে খেতে ঠোঁট সরু করে শি শি শব্দ করে। বিনির দিদি বিনির তৃপ্তির খাওয়া দেখতে দেখতে বলে, বেশ ঝাল ঝাল হয়েছি না রে বোন? আর বোয়ালখানের স্বাদ কেমন রে? একেবারে মাখন। তাই খা খা, জুত করি খা। দিদির বলা কথাগুলো কানের ভিতর গাই মারে বিনির। খাওয়া থামিয়ে দিদির দিকে তাকায়। মায়া লাগে ওর। এদিকে ওদিকে তাকিয়ে বোয়াল মাছের বাকি টুকরোখানা এগিয়ে ধরে দিদির দিকে। এদি তুই খা, এদিক পানে কেউ আসবে নাই, সুট করে মুখে ফেলে দে। না। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় বিনির দিদি। আর এসবে আমার লোভ লাগে না রে বিনি। লোভ শুধু একটুখানি ভালোবাসার। ওই তোর রূপাইদা ফিরছে। শোন, যতক্ষণ আমরা কথা কব তুই দেখবি কেউ জানি না আসে। কাউরে দেখতে পেলে জানাবি। মা
মাথা নাড়ায় বিনি, ভাতের থালা নামিয়ে রাখে। পেটের খিদেটা কেন জানি গলার কাছে শক্ত হয়ে জমাট বাঁধছে। বিনির সাধের বোয়াল কাঁকড়ার ভাত মাখা থালায় মুখ ডুবিয়েছে এখন দুটো নেড়ি। বিনি দেখে দূর থেকে রূপাইদা আসছে। সাইকেলের কেরিয়ারে নীল রঙের প্লাস্টিকের গাঁটরি। রূপাইদা এবার দিদির সামনে এসে দাঁড়াবে, সাইকেল থেকে নেমে লাজুক চোখে তাকাবে দিদির দিকে। দিদি তাকাবে না, নিচু মাথায় মন দিয়ে পায়ের আঙুল দিয়ে মাটিতে গর্ত খুঁড়বে। রূপাইদা এরপর নীল রঙের গাঁটরি খুলে একটা একটা করে শাড়ি মেলে ধরবে দিদির সামনে। দিদি রঙিন শাড়িতে হাত বুলোবে, তারপর কি সব কথা হবে টুকটাক। দিদি হাসবে। দিদি হাসলে বিনির চোখ দুটো যেন জুড়োয়। মেয়েটা যে হাসতে একেবারে ভুলে গিয়েছিল। যে আষাঢ়ে মাঝিদের আম গাছে বাজ পড়ল, সে ভরা আষাঢ়ের এক রাতে বিনির দিদি এসে কুঁকড়ে দাঁড়িয়েছিল বাড়ির উঠোনে। মা কপাল চাপড়ে কাঁদছিল। বাবা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল কোথাও। দিদির জল সপসপে সাদা থানখানা গায়ের সঙ্গে লেপটেছিল। সে রাতে উঠানের কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা দিদিকে দেখে বিনির মনে হয়েছিল মাঝিদের গাছের ওপরে বজ্রদেবের রুষ্ট দৃষ্টি পড়েনি, সে দৃষ্টি পড়েছে তার দিদির কপালে। দিদিটা সাদা থানে ঘরের কোণে উবু হয়ে বসে থাকত। সাদা থানের এই জড়বস্তুকে বিনি চিনতে পারত না। এই কি সেই যে এক টানে গাছে চড়ে কোঁচড় ভরে ফল পারত, যে এক শ্বাসে ডুব সাঁতারে পুকুরের এ মাথা থেকে ও মাথা পারাপার করে দিত? মাসে একবার কি বড়জোর দুবার আঁশ ভাত কপালে জুটত ওদের। চুনোর ঝাল দিয়ে ভাত মাখতে মাখতে বিনি দেখত দিদির সপাকের সরা পুড়ে কালো ধোঁয়া উঠছে, আর দিদি উদাস চোখে তাকিয়ে আছে কোথাও। বিনির কাছে সবকিছু বিস্বাদ লাগছিল ভীষণ। এভাবেই দিন গেল কত, নদীর জল গড়ালো কত। গায়ে এক নতুন ব্যাপারীর আগমন হয়েছে তখন। গায়ের মেয়ে বউ মাতল তার শাড়ির রকমারিতে। সেই ভালো লাগার রেশ খালের মাঠ পেরিয়ে এসে পৌঁছালো বিনির বাড়িতেও। রূপাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ততদিনে। মিতভাষী বাবরি চুলের এই মুসলিম ছেলেটিকে বিনির মা কেমন যেন আপন করে নিয়েছিল। রূপাই তখন সদ্য বাইরে থেকে এসে পাশের গাঁয়ে তার খালার বাড়িতে উঠেছে। নিঃসন্তান খালার ব্যবসার দেখাশোনা করছে। এক ভর দুপুরে বিনি চালতা খেতে খেতে দেখে বিনির দিদি রূপাইদার থেকে কেনা মায়ের এক শাড়ি জড়িয়ে মরচে ধরা আয়নার দিকে চেয়ে লাজুক হাসছে। দিদিকে সেই কতকাল পরে হাসতে দেখেছিল বিনি। তারপর থেকে বিনি মাঝে মাঝেই আসে দিদির সঙ্গে এই পাকুড়ের পাড়ে। রূপাইদা গাঁয়ে যাওয়ার পথে ভাত মাছের মুখরোচক খাবার নিয়ে আসে বিনির জন্যে। তারপর গাঁয়ে শাড়ি বেচে এসে পাকুড়ের ছায়ায় মিশে বসে। বিনির দিদি বাবরি চুলের ছেলেটার কাঁধে মাথা রেখে রঙিন পৃথিবীর স্বপ্ন দেখে। কিন্তু আজ সবকিছু যেন কেমন লাগছে, এলোমেলো, অন্যরকম। রূপাইদাকে বিধ্বস্ত লাগে বিনির। দিদির মুখটা ফ্যাকাশে, আকাশের রং ধূসর। আকাশের গায়ে সূর্য নেই, চাঁদ নেই, পাখি নেই। তারা তিনজন ভিন্ন, অন্য কোনো মানুষ নেই। কিন্তু মৌমাছির মতন অস্পষ্ট গুঞ্জন একটা কানে আসছে। কোথা থেকে আসছে এইসব গলার স্বর? কোথা থেকে আসছে? আশেপাশে যে কাউকে দেখছে না। ওই যে কে যেন নাম ধরে ডাকছে বিনির।
ভীষণ চেনা, একটা ভারী কর্কশ গলা। অন্য স্বরটি নরম, মিষ্টি, সংযত। বিনি বুঝতে পারে না কেন ওর শরীরে অস্বস্তি হচ্ছে। দু হাতে কান দুটো চেপে ধরতে চায়, কিন্তু পারে না। কেউ যেন শক্ত করে বেঁধে রেখেছে ওর হাত দুটো। মেয়েটি তখন থেকেই ঘরের কোণে মুখ গুঁজে বসে আছে। গায়ের মোড়ল তপেশ বারুই হরের ঘরের দোরে পা রাখা মাত্রই কেমন যেন কুঁকড়ে গিয়েছিল মেয়েটি। ঝিম মেরে বসেছিল ঘরের কোণে। মেয়েটির এভাবে হঠাৎ গুটিয়ে যাওয়া দেখে ঘাবড়ে গিয়েছিল শাগনিক। ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এসে মেয়েটির কাছে যেতে চেয়েছিল। ঠিক তখনই শাগনিকের হাত টেনে ধরেছিল মোড়ল। একদম না ডাক্তার, এখন কিছুতেই ও মেয়ের কাছে যাবেন না, সাবধান। আরে এবার তো যে কোনো সময় সেন্সলেস হয়ে যাবে। না না না, আমাকে একবার দেখতেই হবে। আপনি এখানে খাড়ান, যা করার আমাদেরই করতে হবে। তারপর এই সুযোগে মেয়েটিকে দড়ি দিয়ে হাত পা শক্ত করে বেঁধে দিয়েছিল ওরা। শাগনিক মেয়েটির গায়ে হাত লাগিয়ে বুঝেছিল জ্বরের মাত্রা বিপদসীমার গণ্ডি ছাড়িয়েছে। সঙ্গে সঙ্গে বলেছিল, না না না, একে এভাবে ফেলে রাখা যাবে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, চলুন। শাগনিককে ঠেলে সরিয়ে দিয়েছিল মোড়ল। আপনার মাথাটা কি পুরাই গেছে? ভূত নিয়ে ছেলে খেলা করবেন নি ডাক্তার, এখান থেকে চলে যান। কে আছিস? ঘরের দরজা বন্ধ করে দড়ির সামনে আগুন জ্বালা। দেখুন ও অসুস্থ, বোঝার চেষ্টা করুন। সব আমার এই পোড়া কপালের দোষ। এক মাইয়া মুখ পুরালো আর একজন বিভূতি পেল, এরেও আমি ধরে রাখতে পারবো নি গো, এরেও আমি ধরে রাখতে পারবো নি গো। হতভাগী মাকে কিভাবে সামাল দেবে শাগনিক বুঝে উঠতে পারে না। কিছু করতে না পেরে হতাশ হয়ে ফিরে আসছিল। ঠিক সেই সময় ঘর ঘর শব্দ শুনে চমকে পিছন ফেরে। হিংস্র বন্য জন্তুকে ঘরের ভেতর আটকে রাখলে যেমন শব্দ করে তেমন। শাগনিক দেখে মেয়েটা দু হাতে দড়িটা টেনে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, জড়ানো স্বরে চিৎকার করছে। মেয়েটা এখন দাঁত দিয়ে দড়ি ছেঁড়ার চেষ্টা করছে, সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। এবার তেড়ে যায় কার্তিক খুড়ো। এই মাইয়ার মুখ তো আগুন দিয়া পুরাই, এতরা সাহস তোরে ছুরি। শটান উঠে দাঁড়ায় মেয়েটা। কেমন যেন ঠান্ডা শান্ত দৃষ্টি ওর দু চোখে। মোটা দড়ির সঙ্গে যুদ্ধ চালিয়ে মুখটা ক্ষতবিক্ষত করেছে। সেই ক্ষতবিক্ষত মুখে মেয়েটা হাসছে। হাসতে হাসতে এক টানে খুলে ফেলে তার দড়ির বাঁধন। তারপর এক লাফে ঘর থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে কার্তিক খুড়োর উপর। মাটিতে উল্টে পড়ে খুড়ো। মেয়েটা কার্তিক খুড়োর বুকের ওপর বসে টুঁটি টিপে ধরে। খুড়োর দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো বিস্ফারিত। শাগনিক ছুটে গিয়ে মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু অবাক হয়ে যায়। মেয়েটিকে এতটুকু নড়াতে পারে না। একটা 13-14 বছরের মেয়ের গায়ে এত জোর। মেয়ের এই রূপ দেখে গাঁয়ের যে কজন ছিল প্রাণ ভয় পালালো। উঠোনের একপাশে নারকেল ছোবড়ার ওপরে একখানা দা পড়েছিল। এই সুযোগে মোড়ল ছুটে গিয়ে তা তুলে এনে কোপ বসাতে যায় মেয়েটার গলায়। মেয়েটা এক ঝটকায় ধরে নেয় মোড়লের দা ধরা হাত। জ্বলন্ত দৃষ্টিতে তাকায় মোড়লের দিকে। ঠিক তখনই শীতল জলের ফোঁটা গায়ে এসে পড়ে।
বৃষ্টি তো থেমে গেছে অনেকক্ষণ, তবে কিসের জল? মেয়েটা আবার ঝিমিয়ে গেছে। আহত শিকারী বাঘের মতো মাটিতে লুটিয়ে পড়ে গুমড়াচ্ছে। গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের শব্দে শাগনিক ফিরে তাকিয়ে দেখে কালো পোশাক পরা দশাশই চেহারার এক লোক ওর পাশে এসে দাঁড়িয়েছে। কপালে লাল তিলক, গায়ে শ্মশানের মরা পোড়ার গন্ধ। শাগনিক বোঝে এই সেই বিশ্বম্ভর ওঝা। কার্তিক খুড়ো তখনও মাটিতে পড়ে হাঁপাচ্ছে। বিশ্বম্ভর ওঝার এক হাতে মন্ত্রপুত মালা, অন্য হাতে ধরা একখানা মশাল। ওঝা এগিয়ে গিয়ে তার মন্ত্রপুত কাঠের মালা গায়ে ঠেকায় মেয়েটার। গুমড়ে গুমড়ে কেঁদে শরীরটা সাপের মতো গুটিয়ে নিয়ে আরো ছোট করে আনতে চায়। বিশ্বম্ভর ওঝা মন্ত্র থামিয়ে প্রশ্ন করে, কে তুই? মেয়েটা ঘাড় বেঁকিয়ে তাকায় ওঝার দিকে। মুখে কান এঁটো করা পৈশাচিক হাসি, ঘড়ঘড়ে স্বরে বলে, আমারে চিনতে পারিস নে? ভালো করে সেটা আমি সাজু। বিনির শরীরের ভিতরে আনচান করছে। চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা। দিদি, দিদি, দিদি আর রূপাইদা এগিয়ে আসছে। ওদের চোখ মুখ উদ্ভ্রান্ত। দূরে অন্ধকার থেকে কিছুজন এগিয়ে আসছে এই দিকেই, গামছায় মুখ ঢাকা। রূপাইদা বিনির হাত শক্ত করে ধরে। বিনি, বিনি, ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট। ওরা তিনজনেই ছুটতে থাকে। গামছায় মুখ ঢাকা লোকগুলো পিছু নেয় ওদের। ছুটতে ছুটতে বিনি শুনতে পায় ওরা চিৎকার করছে, গলা খান নামাই দেবো, কবে নামাই দেবো গলা খান। বিনির শরীর ভার লাগে। হাত পায়ের তলায় কেউ যেন খান কয়েক ইট বেঁধে দিয়েছে। চলতে চলতে থপ করে মাটিতে বসে পড়ে বিনি। বোন, বোন। এক পা এগোতে গেলেই শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। কেন? মনে হচ্ছে ওর চারদিকে কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। আমাদের ছাড়ি যাস নে, ওদের কথা শুনিস নে, বাঁচা আমাদের, বাঁচা বোন রে। ওরে বিনি, তোর দিদি গিয়ে তোরে পাগল করে দিছে। বিনি মারে। চুপ, একেবারে চুপ, কাজ করতে দে। বিশ্বম্ভর ওঝা সাবধান করে বিনির মাকে। শাগনিক এতক্ষণে মেয়েটার নাম জানে। মেয়েটার নাম বিনি। কিন্তু সাজুকে, সাজু নামটা কোথায় যেন শুনেছে। মনে করার চেষ্টা করে শাগনিক। হ্যাঁ, ঠিক তাই তো। কদিন আগে গ্রামে শোর উঠেছিল। কোনো এক মুসলমানের ছেলের সঙ্গে পালিয়েছে এই গ্রামের এক বিধবা মেয়ে। এ কি তার কথাই বলছে? তাই যদি হবে, বিনি এখন সাজুকে পেল কোথায়? বিনির মুখের সামনে আগুন জ্বলছে। চারিদিকে হলুদ গুঁড়ো আর সিঁদুরে চাল ছড়িয়ে বৃত্ত এঁকেছে। সেই বৃত্তের মাঝে ঝিম হয়ে বসে আছে বিনি। মুখ থেকে লালা গড়াচ্ছে। হরের উঠোনে মোড়ল আর কার্তিক খুড়ো ছাড়া কেউ নেই। হরেটা উঠে বসে খোলা চোখে তাকাচ্ছে। শাগনিক শোনে ওরা যেন কি সব পরামর্শ করছে। মায়াটারে এইভাবে রাখা রিস্ক। বিশ্বম্ভর ওঝারে সব বুঝাই আনছি। হ্যাঁ, যা করার ওই করবে। গা এখন শান্ত। নরেশ নিজের কাজ শুরু করে দিছে। শুধু আপনি কর্তা খালি চুপ কইরা দেখেন। শাগনিক বোঝে ষড়যন্ত্র চলছে, কিন্তু কিসের সেটা বুঝতে পারে না। বিশ্বম্ভর ওঝা ঝোলা থেকে একটা মোটা কাটারি বের করে আগুনের সামনে রাখে।
তার উপরে জবা ফুল আর লাল সিঁদুর ছড়াতে ছড়াতে বলে, প্রেত সুবিধের নয়, তোর মেয়ের এই ভিতর থেকে খেয়ে নিচ্ছে একেবারে। একে ছড়ানো মুশকিল, তবে আমি চেষ্টা করব। কিন্তু তুই মন শক্ত কর, যে কোনো অঘটন ঘটে যেতে পারে। বিনির মা হুমড়ি খেয়ে পড়ে গুনিনের পায়ে, হাও মাও করে বলে, দোহাই বাবা, ও কথা কবেন না, আমার অন্ধের ষষ্ঠীরে বাসায় নেন বাবা। শাগনিক শুনতে পায় অদূরে কোথাও কোদাল চালিয়ে মাটি কোপাচ্ছে কেউ। ওর মনের ভেতর কু ডাকে, মনে মনে প্রমাদ গণে শাগনিক। এবার দাঁতে দাঁত চিপে সে এগিয়ে আসে বিশ্বম্ভর ওঝার সামনে। অনেক হয়েছে, চোখের সামনে এই নাটক আর সহ্য হচ্ছে না আমার। ডাক্তার হয়ে জ্বরে বেহুশ একটা মেয়েকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যেতে তো আর দেখতে পারি না। আপনারা যাই করুন, আমি একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, ঠিক আছে? বিশ্বম্ভর ওঝা হাত চেপে ধরে শাগনিকের। খবরদার ডাক্তার, এই গন্ডির ভিতরেই পা রাখবেন নি। আঙুল তুলে তেড়ে আসে গ্রামের মোড়ল। এই ডাক্তার, আপনার কতবার কইছি এন হইতে কাটুন। দেখুন ডাক্তার মানুষ, তাই কিছু কইছি না, নাহলে। বেপরোয়া হয়ে ওঠে শাগনিকও। মোড়লের গায়ে সজোরে ঠেলা মেরে চিৎকার করে ওঠে, নাহলে কি? হ্যাঁ, ন্যাকামোর ওঝা তন্ত্র মন্ত্র অনেক সহ্য করে নিয়েছি, এবার আমি কি করতে পারি দেখিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যেই মিডিয়ার লোক চলে আসবে, তখন এই বাচ্চা মেয়েটার উপর যে অত্যাচার চলছে না, তা সবাই দেখতে পাবে, আর এই তান্ত্রিকের ভণ্ডামও বেরিয়ে যাবে। কার্তিক খোড়ো ছুটে এসে পিছন থেকে জাপটে ধরে শাগনিকের গলার কাছে, ধারালো দাখানা উঁচিয়ে ধরে। কথা একবার শুধু কোন গলা খান নামাই ফেলিয়ে, একবার শুধু কোন আপনি। শাগনিক দু হাত দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে সাবধান করে, ভুলেও ওই কাজটি করবেন না, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ রে, আমি লুঙ্গির ভিতরে পুরি, বুঝছস? লুঙ্গির ভিতরে পুরি। এইসব বাগবিতণ্ডা চলাকালীনই দম করে উঠে দাঁড়ায় বিনি। চিবুকটা বুকের কাছে ঝুঁকে পড়েছে ওর, খোলা চুলে জট পেকেছে, পরনের জামায় কাদা মাখামাখি। শাগনিকের ধস্তাধস্তিতে মন্ত্রপুত বৃত্তের সীমারেখার সিঁদুর কিছুটা মুছে গিয়েছিল। বিনি দ্রুত বেরিয়ে আসে সেই ফাঁক গোলে। কার্তিক খোড়োর হাতে ধরা দাখানা মাটিতে পড়ে গড়াগড়ি খায়। মোড়ল এক কোণে দাঁড়িয়ে কাঁপতে থাকে। মোড়লের দিকে জ্বলন্ত দৃষ্টি ছুঁড়ে বিনি হন হন করে এগিয়ে যায় অন্ধকারে। শাগনিক ছোটে বিনির পিছু। বিনি, বিনি কোথায় যাচ্ছ? বিনি দাঁড়াও। কাঁদতে কাঁদতে ছোটে বিনির মাও। গায়ের আঁচল লুটিয়ে মাটিতে লুটোপুটি খায়, খেয়াল থাকে না তার। বিনি, ওমা, কই যাস? দাঁড়া, কথা শোন। বিনি, কই যাস? বিনি শুনতে পায় না কিছু, ও শুধু দেখে দিদি আর রূপাইদা হাত ধরাধরি করে এগিয়ে চলেছে কোথাও। বিনি ডাকে, দাঁড়া দি, যাস নে, যাস নে দি, আমার একা রাখি, যাস নে দি, দাঁড়া। সাজু রূপাই চলতে চলতে থমকে দাঁড়ায়, তারপর ঘুরে তাকায় বিনির দিকে। বিনি ওদের দেখে চমকে ওঠে। দুজনের মাথাটা কেমন হেলে পড়েছে ঘাড়ের দিকে। রূপাইয়ের গলার কাছটায় হাঁ হওয়া, আর সাজুর পেটের কাছটা ধারালো কিছুর আঘাতে ক্ষতবিক্ষত। ওরা অসহায় চোখে তাকায় বিনির দিকে, ক্লান্ত ঠোঁটে হাসে। ওদের দেখে বিনির পা পিছলে যায়, মাটিতে পড়ে আছাড়ি পিছাড়ি কাঁদে। শাগনিক আর বিনির মা এসে দাঁড়িয়েছে। মেয়েটা কাকে দেখে কাঁদছে বুঝতে পারে না।
শেওড়া গাছের চুপসি আধারে কাউকেই দেখতে পায় না ওরা, কিন্তু বিনি পায়। বিনি দেখে ওরা হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে নদীর ধারের পুরনো শ্মশানের দিকে। বিনি উঠে ওদের পিছনে ছোটে। পুরনো শ্মশানের ভিজে নরম মাটিতে অন্ধকারে ঝপাঝপ কোদাল চালাচ্ছে কেউ। তার ভীষণ তাড়া। বিনিকে দেখে চমকে ওঠে সে লোক। বিনির পিছনে ছুটে আসা শাগনিক ডাক্তার আর বিনির মাকে দেখে তক্ষণে মাটি কোপানো ফেলে পালায়। সাজু এসে বিনির কানের কাছে কিছু ফিসফিসায়। শাগনিক দেখে বিনি নিজের মনে মাথা নাড়িয়ে বকবক করছে কিছু, কিন্তু সেখানে যে সত্যি সত্যি কেউ নেই। বিনির মা শাগনিকের হাতে পায়ে ধরে। এই শ্মশানে ওরে ভূতি ধরে আনছে ডাক্তারবাবু, আপনি কিছু করেন, ওরে বাঁচান, আপনার পায়ে পড়ে ডাক্তারবাবু। শাগনিক কি করবে বুঝতে না পেরে বিনিকে ডাকতে যায়। ঠিক তখনই দেখতে পায় লণ্ঠন হাতে মোড়ল। ওঝারে ক যা করার এখানেই করে যেন ওই মাগির খেলা চাঙ্গ হয়। খুড়ো আর মোড়ল নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে আসছে এই দিকেই। খানিকটা পিছনে বিশ্বম্ভর ওঝা। খবরদারে খবর যেন গাঁয়ের বাইরে না যায়। একবার পাশের গাঁ খবর গেলি রোখে নেই, ওরা দলে অনেক বেশি। বিনি ততক্ষণে ছুটে গিয়ে কোদাল তুলে নিয়েছে নিজের হাতে। কোপের পর কোপ মারছে মাটিতে। শাগনিক ছুটে গিয়ে বিনিকে সরাতে যায়। বিনি, কি করছো বিনি? দেখো অনেক হয়েছে, এবার ফিরে চলো। তুমি অসুস্থ বিনি। আমায় সারি দে, আমায় সারি দে। শাগনিককে কনুইয়ের এক ছটকায় মাটিতে ফেলে দেয় বিনি। মাটিতে তখন এক মানুষ সমান গভীর গর্ত। সেই গর্তের ভেতরে সাদা কাপড়ে মোড়া কিছু। কাপড়ের উপরে চাপ চাপ হয়ে শুকিয়ে লেগে আছে কালো রক্তের ছোপ। গর্তের ভেতর থেকে উঠে আসা পচা গন্ধে গা গুলিয়ে ওঠে শাগনিকের। বিনি উবু হয়ে বসে দু হাতে কাপড়ের গিঁট খোলে। তোরা খাড়ায় খাড়ায় কি দেখতেছিস? মায়েদের ধর। কার্তিক খুড়ো তেড়ে আসে বিনির দিকে। বিনির চুলের মুঠি ধরে টেনে তোলে। কি মানছাস? ভূতে ধরার ঢং কইরা আমায় ফাঁসায় দিবি? তোর বেদ বাঁধি দি মুসলমানের পোলার সঙ্গে ঢলানি মারাবে, আমরা ছাড়ি দিতাম। সালা ঠিক করছি, ঠিক করছি সালা। আগে বুঝতে পারলি না? সে সন্ধ্যাতে তোর গলা খানা একেবারে নামায় ফেলতাম সালা। নামায় ফেললেই বেশ হতো। কি বলেন কথা? কি বলেন আপনি বলেন? খুড়োর কথা শেষ হয় না। বিনি হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার গায়ে। একই শাশুড়ে আর কয়বার মারবি? এবার তো তোর পালা। ক্ষিপ্র হাতে বিনি বিশ্বম্ভর ওঝার কোমরে ঝুলতে থাকা কাটারিখানা ছিনিয়ে নেয়। কোপ বসায় খুড়োর গলায়। ছলকে ওঠে রক্ত। বিনির মুখ ভেজে উষ্ণ লোহিত কণায়। বিশ্বম্ভর ওঝা ছুটে পালায়। মোড়ল পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে। বিনি কাটারি হাতে এগিয়ে যায়। মোড়ল বুক ঘষ্টে পালানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পারছে না। কাদায় পিছলে পিছলে যাচ্ছে শরীর। বিনি এসে অবলীলায় তার চুলের মুঠি ধরে টেনে তোলে। মোড়ল হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছে। বিনি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি। হাসতে হাসতে কোপ মারে মোড়লের ঘাড়ে। একের পর এক কোপ
পড়ে মাটিতে। মোড়লের ধড়বিহীন দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায়। বিনির মা সাগ্নিক স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে বিনির দিকে। গলা দিয়ে স্বর বের হয় না, বাকরুদ্ধ হয়েছে ওরা। বিনি এবার পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে গর্তের দিকে। চলতে চলতে ঝপ করে কাটা গাছের মতো উল্টে পড়ে গর্তের মুখে। এতক্ষণে ঘোর ভাঙে সাগ্নিকের। ছুটে গিয়ে বিনিকে তোলে। এর অনেক পরে পুলিশ আসে। মিডিয়ায় ছয়লাভ হয় চারদিক। গর্তের মধ্যে থেকে উদ্ধার হয় সাদা কাপড়ে মোড়া এক জোড়া দেহ। পচে গলে যাওয়া শরীর দেখেও মা চিনতে পারে তার মেয়েকে। বিনির মা তার বড় মেয়ে সাজুর পচা গলা মৃতদেহের পাশে বসে কপাল চাপড়ে কাঁদে। সাজুর পচে ফুলে ওঠা পোকা থেকে এক হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা আছে রূপাইয়ের মৃত ঠান্ডা হাতটা। দিনের আলো ফোটে, লোক আসে, দেখে, ফিরে যায়। মিডিয়ার প্রশ্নোত্তরের পর্ব শেষ হয়। মৃত শরীরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয় লাশ কাটার ঘরে। খোঁড়া গর্তের পাশে বিনি তখনও কাঠ হয়ে বসে থাকে। মহিলা কনস্টেবল এসে বিনির হাতে হাত কড়া বাঁধে। বিনি শূন্য চোখে তাকায় ওর দিকে। ওর গায়ের জ্বর তখনও নামেনি। বিনি মাথা নিচু করে চলে। অপ্রকৃতিস্থের মতো পা ফেলে এলোমেলো হেঁটে পুলিশ গাড়িতে ওঠে। একসময় ফাঁকা হয়ে আসে জায়গাটা। সাজু রূপাইয়ের দেহের উপরে অবহেলার মাটি চাপা পড়ে। অনন্তের বুকে চির ঠাঁই হয় ওদের। প্রেমের গল্প গেঁথে থাকে ধরাতলে। ওদের শরীরের নিঃশেষ নিংড়ে ধরাতলের উপরে ফোটে অজস্র রঙিন ফুল। সাজু রূপাইয়ের প্রেম গাথা সোমরস হয়ে পুঞ্জীভূত হয় ফুলের বুকে। প্রজাপতির দল তা মুখে মুখে ছড়িয়ে দেয় ফুল থেকে ফুলে। ধীরে ধীরে ধূসর রঙের শ্মশান ফুলের বাগিচা হয়ে ওঠে। বাতাসের স্নিগ্ধতায় আবেশিত হয়ে এক প্রেমিক যুগলের অভিসারের গল্প শোনায় তারা। Unable of the love to die, for love is immortality. Nay, it is deity. Unable they that love to die, for love reforms vitality into divinity.